ঠিক আছে, তাহলে যদি আমরা সিআরপিসি ক্লাস থেকে শুরু করি, প্রথম আমাদের যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে এজাহার কাকে বলে। যদি পরীক্ষায় আসে এজাহার কাকে বলে সুন্দর করে লিখে দিবেন। কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় মৌখিক বা লিখিত ভাবে যদি পৌঁছায়। এজাহারের সংবাদ মৌখিক ভাবেও পৌঁছাইতে পারে, লিখিত ভাবেও পৌঁছাতে পারে। এই মৌখিক বা লিখিত ভাবে পৌঁছালে থানার অফিসার ইনচার্জ তার বিবরণটি যে নির্ধারিত বিপি ফরম নং 27, যে ফরমে লেখে ওই ফরম নংটা বিপি ফরম নং হচ্ছে 27, এবং বাংলাদেশ ফরম নং হচ্ছে 5356। বাংলাদেশ ফরম নং হচ্ছে 5356, মানে 53,056। এবার রেজিস্টারে দুটি কার্বন সংযোগে 3 কপিতে লিপিবদ্ধ করেন, তাকে এজাহার বলে। আপনারা আমাকে হয়তো বলতে পারেন, স্যার এজাহার তো 3 কপিতে লিখে না, এখন তো আপনার এই ফটোকপি বের করে কম্পিউটারের মাধ্যমে। সেটা আমরা সবাই জানি, কিন্তু বিষয় হলো আমার এজাহারের কপি 3টা হবে। এটাই আমার আইন সিদ্ধ। আর দ্বিতীয়ত হচ্ছে আমার এজাহারটা কার্বন সংযোগে লেখা হয়, বইতে যেটা আছে আমাদের পরীক্ষায় পাশ করার জন্য সেটাই লিখতে হবে, বাস্তবে কি আছে না আছে সেটা পরের বিষয়। তাহলে যদি পরীক্ষায় আবার সুন্দর করে আপনি লিখেন যে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ, অবশ্যই থানায় যে মামলাগুলো হয়, যে এজাহার এফআইআর লিপিবদ্ধ হয়, সেগুলো অবশ্যই আমলযোগ্য অপরাধের হয়। আমল অযোগ্য অপরাধ থানায় আপনার কার্যক্রম হয় না, সেটা কোর্টে করতে হয়, সিআর করতে হয়। তাহলে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় মৌখিক বা লিখিতভাবে পৌঁছালে থানার অফিসার ইনচার্জ তার বিবরণটি যে নির্ধারিত বিপি ফরম নং 27 এবং বাংলাদেশ ফরম নং 5356-তে রেজিস্টারে 2টি কার্বন সংযোগে 3 কপিতে লিপিবদ্ধ করেন, তাকে এজাহার বলা হয়। নিচে ডান পাশে সুন্দর করে লিখে দিবেন সিআরপিসি, অথবা লিখবেন ফৌজদারি কার্যবিধি 154 দ্বারা পিআরবি 243 + গ বিধি। পিআরবি 243 + গ বিধি, এখানে একটা কথা না বললেই নয়। এই যদি আপনি ফৌজদারি কার্যবিধি 154 দ্বারা মনে করেন লিখতে অনেক সময় যাইবে, আপনি সময় না পান, তাহলে আপনি সিআরপিসি লিখবেন। ওই সিআরপিসির জায়গায় বাংলায়ও লিখতে পারেন সিআরপিসি, স্বরশ্রী সরেয়া র পরশ্রী স্বরশ্রী, অথবা আপনি ইংরেজিতে লিখে দিতে পারেন। ইংরেজিতে যদি লিখেন সিআরপিসি, তাহলে সি দিবেন বড় হাতের, আর আর দিবেন ছোট হাতের, আর পি দিবেন বড় হাতের, সি দিবেন বড় হাতের। তাহলে আপনার হচ্ছে সিটা বড় হাতের আর আটটা ছোট হাতের, আর বাকি সব 2টা অক্ষর বড় হাতের। অর্থাৎ প্রথম সিটা বড় হাতের, আরটা ছোট হাতের, পরের পিটা বড় হাতের, সিটা বড় হাতের। যে সিআরপিসি 154 এভাবেও লিখতে পারবেন, এবং পিআরবি হচ্ছে 243-এর গ। এবার এজাহার কে কে লিপিবদ্ধ করতে পারে? ঠিক আছে, এজাহার লিপিবদ্ধ করতে পারে আমাদের ফৌজদারি কার্যবিধি 154 ধারা অনুযায়ী এবং পিআরপি 243-এর গ অনুযায়ী। এজাহার কে কে লিপিবদ্ধ করতে পারে? এজাহার থানার অফিসার ইনচার্জ লিপিবদ্ধ করতে পারে। থানার অফিসার ইনচার্জ লিপিবদ্ধ করতে পারে, এটা লিখে দিলেন। এরপরে আপনি যদি চান যে আরো আমি বাড়াবো, কোশ্চেনের অ্যান্সার বাড়াবো, তাহলে আপনি 2 নাম্বার দিয়ে লিখলেন যে সাব ইন্সপেক্টর পারে। সাব ইন্সপেক্টর পারে কোনটা অনুযায়ী? সাব ইন্সপেক্টর পারে ওই যে আপনার ফৌজদারি কার্যবিধির 4-এর 1-এর ত দ্বারা অনুযায়ী, যে সাব ইন্সপেক্টর এজাহার লিপিবদ্ধ করতে পারে, অর্থাৎ এফআইআর পূরণ করতে পারে। আচ্ছা, এরপরে এএসআই পারে। এএসআই ও কোন আইনে পারে? এএসআই পারে আপনার, তাহলে সাব ইন্সপেক্টর যে আপনার ফৌজদারি কার্যবিধির 4-এর 1-এর ত পারে, এটা পিআরবি তে বলা হয়েছে 201 বিধিতে। পিআরবি তে বলা হয়েছে 201 বিধিতে। আচ্ছা, এরপর এএসআই পারে। এএসআই যখন অফিসার ইনচার্জের দায়িত্বে থাকে, যে এএসআই যখন অফিসার ইনচার্জের দায়িত্বে থাকবে সেও পারবে। তাহলে এএসআই অফিসার ইনচার্জের দায়িত্বে কোন আইন অনুযায়ী পারবে থাকতে? পারবে ওই যে ফৌজদারি কার্যবিধি 4-এর 1-এর ত অনুযায়ী। আর পিআরবি হচ্ছে 201-207-এর গ বিধি। পিআরবি 201-207-এর গ বিধি অনুযায়ী যদি থানার অফিসার ইনচার্জ এএসআই বহাল থাকে, সেক্ষেত্রে সে এজাহার এফআইআর লিপিবদ্ধ করতে পারে। আচ্ছা, এরপর কনস্টেবলও লিপিবদ্ধ করতে পারে, তবে সিগনেচার করতে পারে না। কনস্টেবলের অফিসার ইনচার্জের রুটিন মাফিক কাজ করতে পারে। দেখা গেল আপনার থানায় অফিসার ইনচার্জ উপস্থিত নাই, ইন্সপেক্টর নাই, এসআই নাই, এএসআই নাই, তখন কি হবে? তখন সিনিয়র যে কনস্টেবল আছে সে এটা লিপিবদ্ধ করতে পারবে, কিন্তু ওই যে সাইন সিগনেচার করবে না। এটা হচ্ছে পিআরবি 239-এর ক এবং 243-এর 6 বিধি অনুযায়ী। পিআরবি 239-এর ক এবং 243-এর 6 বিধি অনুযায়ী সে পারে। ঠিক আছে। আর একটা কাজ পারে আমাদের যত সিনিয়র অফিসার আছে। সিনিয়র অফিসার কারা?
যে ইন্সপেক্টরের উপরে যারা আছে, এএসপি, এডিশনাল এসপি, অর্থাৎ আইজিপি পর্যন্ত সবাই লিপিবদ্ধ করতে পারে। কারণ আপনার ফৌজদারি কার্যবিধির 551 ধারা অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির 551 ধারা অনুযায়ী যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন অফিসার, ঠিক আছে, ঊর্ধ্বতন অফিসারের এখতিয়ারাধীন এলাকায় সে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারে। ঠিক আছে, যে আমাদের এই যে ফৌজদারি কার্যবিধির 551 ধারা মোতাবেক আইজিপি পর্যন্ত অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারে। ঠিক আছে, যে একদম আপনার ইন্সপেক্টরের উপর এএসপি থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সে থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারে। তাহলে পরীক্ষা যদি আসে এজাহার কে কে লিপিবদ্ধ করতে পারে, সুন্দর করে লিখে দিবেন থানার অফিসার ইনচার্জ। তারপরে যদি সংক্ষেপে লিখতে চান, সংক্ষেপে লিখলে লিখবেন যে এসআই এএসআই ও পারে, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 4-1 ধারা এবং পিআরবি 201 এবং 207 গবিধি অনুযায়ী। অথবা যদি আপনি পয়েন্ট আকারে দেন, পয়েন্ট আকারে দিলে লিখবেন 1 নম্বরে থানার অফিসার ইনচার্জ, তারপরে নিচে আইনটা লিখে দিবেন যে 154 243 গ। তারপরে লিখবেন আপনি সাব ইন্সপেক্টর যখন অফিসার ইনচার্জের দায়িত্বে থাকে, ফৌজদারি কার্যবিধি 4-1 উপধারা, পিআরবি 201 বিধি। এএসআই যখন থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকে, ফৌজদারি কার্যবিধি 4-1 উপধারা, পিআরবি 201 207 বিধি। আর কনস্টেবল থানার যখন উপস্থিত থাকে, কারো যখন উপস্থিত না থাকে, তখন সিনিয়র যে কনস্টেবল থাকে সে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকতে পারে, তবে সে সিগনেচার করে না। এটা পিআরবি হচ্ছে 239 ক এবং হচ্ছে 243 বিধি অনুযায়ী। পিআরবিটা কোনো আইন না, এজন্য এটাকে সরাসরি বলা হয় না। ঠিক আছে, আর হচ্ছে সিআরপিসিটা হচ্ছে বড় আইন, এ কারণে। আর হচ্ছে 551 অনুযায়ী যে হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সিনিয়র অফিসার সে যাহা লিপিবদ্ধ করতে পারে, কারণ হচ্ছে 551 ধারা অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির 551 ধারা অনুযায়ী কনস্টেবল আপনার এএসপি থেকে আইজিপি পর্যন্ত সবাই অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারে। আচ্ছা, তাহলে এই গেল আমার, প্রথমে গেল এজাহার কাকে বলে, প্রথম তারপর গেল এজাহার কে কে লিপিবদ্ধ করতে পারে। এবার আমাদের এজাহারের কিছু বৈশিষ্ট্য আছে। এই পরীক্ষা যদি আপনাদের আসে এজাহারের উপাদান কি অথবা এজাহারের বৈশিষ্ট্য কি, যেটাই আসুক আপনারা এইটা দেখবেন যে এজাহারের বৈশিষ্ট্য কি আর হচ্ছে এজাহারের উপাদান কি, দুটো একই জিনিস। এজাহারের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বরে অপরাধটি আমলযোগ্য হতে হবে, যেটা আগেই বলা হয়েছে, অপরাধ কি হতে হবে, আমলযোগ্য অপরাধের সংবাদ হতে হবে। তারপর 2 নম্বরে বিবি ফরম নং 27 এবং বাংলাদেশ ফরম নং 53-56 রেজিস্টার হতে হবে। এছাড়া অন্য ফর্মে হলে হবে না। সংবাদটি অবশ্যই লিখিত হতে হবে। এখন এজাহারের সংবাদটি হচ্ছে অবশ্যই লিখিত হতে হবে। এখন কথা হলো যে তাহলে যে বলা আছে মৌখিক ভাবে বা লিখিত ভাবে, হ্যাঁ মৌখিক ভাবেও হতে পারে। সেক্ষেত্রে হয় কি, আমরা থানায় মৌখিক ভাবে শোনার পরে তার জিডি এন্ট্রি দেই, জিডি এন্ট্রি দেওয়ার পরে তারপর থানায় আসতে বলি, আসার পরে ওই জিডির আলোকে তার সাইন সিগনেচার নেওয়া হয়, তারপরে হচ্ছে ওখানে রুজু করা হয়। তাহলে অবশ্যই এটা আপনি যখন বৈশিষ্ট্য লিখবেন সেখানে লিখবেন অবশ্যই লিখিত হতে হবে। এজাহারে বাদী বা সংবাদদাতার স্বাক্ষর বা টিপসই থাকতে হবে, এইটা হচ্ছে কমন মিস্টেক। এজাহারে এজাহারে সব লিখলেন, এজাহারে সব বর্ণনা করলেন, সবকিছু বৈশিষ্ট্য ঠিক আছে, কিন্তু বাদীর বা সংবাদদাতার আপনার স্বাক্ষর বা টিপসই নাই, এর মানে ওটা আপনার এজাহার হয় নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। যে কয়টা ভুল এজাহারে থাকে তার ভিতর সবচেয়ে বড় ভুল হচ্ছে যে বাদী বা সংবাদদাতার স্বাক্ষর বা টিপসই না থাকা। তাহলে কি বলছে, এজাহারে বাদী বা সংবাদদাতার স্বাক্ষর বা টিপসই থাকতে হবে, বাদী বা সংবাদদাতার পূর্ণ নাম ঠিকানা মৌজা উল্লেখ থাকতে হবে। যে বাদী বা সংবাদদাতা যে থাকবে তার পূর্ণ নাম ঠিকানা অবশ্যই উল্লেখ থাকতে হবে, ঘটনাস্থলের নাম থাকবে, মৌজা নং থাকবে, বিট নং থাকবে, তারপরে হচ্ছে আপনার থানা হতে ঘটনাস্থলের দূরত্ব, এগুলো অবশ্যই থাকবে। আপনারা যদি কখনো এজাহার পড়ে দেখার সুযোগ হয় তাহলে দেখছেন এখানে যা বলছে A to Z সবগুলোই এজাহারে থাকে। ঠিক আছে, এরপর বলছে ধারা সহ অভিযোগ ও লুণ্ঠিত মালামালের সংক্ষিপ্ত বিবরণ সহ আনুমানিক মূল্য থাকতে হবে। যে ধারা সহ, ধারা উল্লেখ থাকবে কোন ধারায় মামলা হয়েছে এবং অভিযোগ থাকবে, লুণ্ঠিত যদি মালামাল থাকে তার ধারাবাহিক বিবরণ, সংক্ষিপ্ত বিবরণ সহ আনুমানিক একটা মূল্য থাকবে, কারণ আমরা তো মূল্য জানি না, এজন্য আনুমানিক মূল্য থাকবে। এরপরে হচ্ছে আসামির নাম ঠিকানা বয়স অবশ্যই উল্লেখ থাকতে হবে, যদি আসামি থাকে, আসামি যদি থাকে সেক্ষেত্রে তার নাম ঠিকানা বয়স অবশ্যই উল্লেখ থাকতে হইবে। তারপর বলছে ঘটনার তারিখ ও সময়, ঘটনার তারিখ দিন সময় অবশ্যই উল্লেখ থাকবে।
এরপর হচ্ছে মামলা রুজুর তারিখ ও সময় উল্লেখ করতে হবে, যেমন আমাদের থানায় আসলে কয়টার সময় আমরা রুজু করি সেটা উল্লেখ করি, সেটার কথাই বলছে যে ঘটনার তারিখ ও সময় অবশ্যই উল্লেখ থাকতে হবে। মামলা রুজুর তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে। আর ঘটনার তারিখ ও সময় হচ্ছে একটা আলাদা জিনিস। মনে করেন ঘটনা 6 বছর আগেও ঘটতে পারে, কিন্তু মামলা আজকে করতে আসছে, তাহলে মামলা করার তারিখ ও ঘটনা আজকে হবে, তারিখ হবে আজকে। আর মামলার ঘটনার তারিখ হবে ওই যে যেটা সে উল্লেখ করে এজাহার দায়ের করবে। তাহলে এই দুইটা জিনিস এখানে বলছে যে ঘটনার তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে, মামলা রুজুর তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে। আর এজাহারের নিচে আর একটা গুরুত্বপূর্ণ ভুল যেটা করে অনেক সময়, লেখা থাকে না কি কারণে বিলম্ব হইল এজাহার দায়ের করতে, এটা লিখতে হবে যে এজাহার বিলম্ব দায়ের করলে তার কারণ উল্লেখ করতে হবে। এজাহারের নিচে অবশ্যই বিলম্বের কারণ লিখতে হবে, যে আমি পরিবারের সাথে বা এলাকার গণ্যমান্য ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে থানায় এসে এজাহার দায়ের দায়ের করিতে বিলম্ব হইল, এই কথাটা লিখতে হবে। মামলার বাৎসরিক ও ক্রমিক নম্বর থাকবে, মামলার বাৎসরিক নম্বর আর হচ্ছে মাসিক ক্রমিক নম্বর দুইটাই থাকবে। ঠিক আছে, জিআর নাম্বার থাকবে, আর হচ্ছে যে আপনার মাসিক যে বাৎসরিক যে নাম্বার আছে সবগুলোই থাকবে। এটা বলছে যে মামলার বাৎসরিক ও মাসিক ক্রমিক নং উল্লেখ থাকতে হবে। এরপর হচ্ছে মামলা রেকর্ডকারী অফিসারের স্বাক্ষর। মামলা রেকর্ডকারী অফিসার হচ্ছে যে রেকর্ড করে, সেই রেকর্ডকারী অফিসার সাধারণত এখন বর্তমানে থানায় ইন্সপেক্টর তদন্ত রেকর্ড করে, আর হচ্ছে অফিসার ইনচার্জ সিগনেচার করে, দুইজনারই সিগনেচার থাকে। তবে রেকর্ডকারী হিসেবে ইন্সপেক্টর তদন্ত সই করে বর্তমান সময়ে। ঠিক আছে, তাহলে রেকর্ডকারী অফিসারের স্বাক্ষর ও সিল মোহর অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, 13টা বৈশিষ্ট্য বললাম, এই 13টা বৈশিষ্ট্য হচ্ছে আপনি লিখে নিচে লিখে দিলেন ফৌজদারি কার্যবিধির 154 দ্বারা, এবং হচ্ছে পিআরবি 243-এর গ বিধি, 243-এর গ বিধি। আচ্ছা, এটা গেল এই যে কোশ্চেনটা, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে আমরা দেখব যে এজাহার লেখার সময়, তাহলে এখন যদি পরীক্ষায় আসে, কখনো যদি আপনার পরীক্ষায় আসে যে এজাহারের বৈশিষ্ট্য কি বা এজাহারের উপাদান কি, অথবা আসলো মামলা রুজুকালীন সময়ে রুজুকারী অফিসারকে যেসব বিষয়ে যত্নবান হতে হবে, এই যেগুলো বলছি এগুলোই। ঠিক আছে, যেগুলো বলছি এগুলোই যদি এমন হয় পরীক্ষায় আসে যে মামলা রুজুকালীন সময়ে মামলা রুজুকারী অফিসারকে যেসব বিষয়ের প্রতি যত্নবান হতে হবে, তাহলে এই একই জিনিস লিখে দিলেই হবে। এবার আমরা যাব এজাহার। ঠিক আছে, এবার আমরা যাব এজাহার এর প্রয়োজনীয়তা ও সাক্ষ্যগত মূল্য। আমরা যদি এর প্রয়োজনীয়তা দেখি আর হচ্ছে সাক্ষ্যগত মূল্য দেখি, সেটা দেখব যে এজাহারের প্রয়োজনীয়তা আর সাক্ষ্যগত মূল্য যদি বলি, তাহলে 1 নম্বরে বলছে এজাহার দ্বারা অপরাধ দমন, অপরাধ নিবারণ, অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান করা যায়। এজাহার দ্বারা কি হয়? অপরাধ দমন করা যায়, অপরাধ নিবারণ করা যায়, অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান করা যায়। তারপর বলছে অপরাধীকে গ্রেপ্তার এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও চোরাই মাল উদ্ধার ন্যায়সঙ্গত বিচার প্রতিষ্ঠিত হয়। কেউ যদি এজাহার দায়ের করে, মনে করেন একজন মানুষ অপহরণ করা হয়েছে, সেক্ষেত্রে এই কি করা হয় যে অপরাধীকে গ্রেপ্তার, অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং চোরাই মালামাল উদ্ধার সহ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হয়। এরপর বলছে সাক্ষ্য আইনের 74 ধারা মোতাবেক এজাহার একটা সরকারি দলিল। তাহলে এই হচ্ছে সাক্ষ্যগত মূল্য, যে সাক্ষ্য আইনের 74 ধারা মোতাবেক এজাহার একটি সরকারি দলিল। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 35 ধারা মতে এজাহার সরকারি দলিলে লিপিবদ্ধ হিসেবে আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের যে 35 ধারা আছে, যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী তার হচ্ছে কর্তব্য পালনকালে তার কোনো কাগজে বা কোনো দলিলে লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে 35 ধারা মোতাবেক। আর একটা আছে সাক্ষ্য আইনের 145 ধারা মোতাবেক এজাহার বাদীর সাক্ষ্যের অসঙ্গতি বিষয়ে আদালতে প্রাসঙ্গিক, যে এজাহারে যেটা বর্ণিত থাকে আর বাদী আদালতে যে সাক্ষ্য প্রদান করে, এই দুইটার ভিতরে হচ্ছে সাক্ষ্যের অসঙ্গতি যদি দেখা যায় সেক্ষেত্রে অপ্রাসঙ্গিক। এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের 145 ধারা অনুসারে। আর হচ্ছে সাক্ষ্য আইনের 157 ধারা, সাক্ষ্য আইনের 157 ধারা মতে বাদীর সাক্ষ্য সত্যতা প্রমাণে আদালতে এজাহার ব্যবহার করা হয়। যে সাক্ষ্য আইনের 157 ধারা আছে, এই 157 ধারা মতে বাদীর স্বাক্ষর সত্যতা প্রমাণে আদালতে এজাহার ব্যবহার করা হয়। তাহলে এইটা গেল। তাহলে এই ছিল আমাদের এজাহারের সাক্ষ্যগত মূল্য বা এজাহারের প্রয়োজনীয়তা। আচ্ছা, এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিচে লিখে দিবেন যে এজাহার একবার লিপিবদ্ধ করা হলে আর বাতিল করা যায় না। এজাহার যদি একবার লিপিবদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে সেই এজাহার আর বাতিল করার কোনো সুযোগ নেই, এটা আইনই নেই। এটা পিআরবি 243-এর জ, 243-এর জ। ঠিক আছে,
এই জতে বলা হয়েছে যে এজাহার একবার লিপিবদ্ধ করার পর আর বাতিল করা যায় না। এবারে যদি আমরা বলি যে এজাহার কার কাছে প্রেরণ করতে হয়, এজাহারের কপি কার কার কাছে প্রেরণ করতে হয়, এজাহারের কপি কোথায় কোথায় প্রেরণ করতে হয়? এজাহারের মূল কপি ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হয়। এজাহারের যে মেইন কপি আছে, মূল কপি, সেটা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হয়, মানে কোর্টে। তারপর প্রথম কার্বন কপি পুলিশ সুপারের নিকট প্রেরণ করতে হয়। এবার কার্বন কপি যে বলছি, 2 কপি কার্বন সংযোগে, তার একটা কপি হচ্ছে পুলিশ সুপারের নিকট প্রেরণ করতে হয়। আর দ্বিতীয় কার্বন কপি যেটা আছে, এই দ্বিতীয় কার্বন কপি অফিসে সংরক্ষণ করা হয়, মানে থানায় সংরক্ষণ করা হয়। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, স্যার সার্কেল অফিসেও তো প্রেরণ করে। হ্যাঁ, সার্কেল অফিসে প্রেরণ করে, সেটা একটা ফটোকপি হিসেবে। যে এজাহারের মূল কপি থেকে, দেখেন, এজাহারের মূল কপি ছায়ালিপি থেকে এএসপি সার্কেল অফিসে এক কপি প্রেরণ করা হয়। মূলত এজাহারের কপি হয় তিনটা, তিনটার একটা যায় কোর্টে, একটা যায় পুলিশ সুপারের কাছে, মানে মেইন কপি যায় কোর্টে, তারপর হচ্ছে দ্বিতীয় কার্বন কপি যায় পুলিশ সুপারের কাছে, তৃতীয় কপি নিজের কাছে থাকে। আর আপনার তাহলে সার্কেল অফিসে কোনটা যায়? সার্কেল অফিসে যায় ওই যে মেইন কপি থেকে হচ্ছে আবার ফটোকপি করা হয়, সেই হচ্ছে ছায়ালিপি কপি পাঠানো হয়। এরপরে আপনার 5 নম্বরে আরো একটা আছে যে এজাহারের মূল ছায়া লিপি মামলা তদন্তকারী অফিসারের নিকট প্রেরণ করতে হয়। এজাহারের মূল কপি থেকে আর একটা কপি কি করতে হয়? তো আইওর কাছে প্রদান করা হয়, এটা বলছে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ মামলা যদি থাকে, গুরুত্বপূর্ণ মামলা বা এসআর মামলা, ঠিক আছে, এসআর মামলা মানে বিশেষ মামলাগুলো, এই মামলার ক্ষেত্রে এক কপি রেঞ্জ ডিআইজি কে এবং এক কপি অতিরিক্ত আইজিপি কে প্রেরণ করতে হয়। যদি মামলা অনেক গুরুত্বপূর্ণ হয়, সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণর ক্ষেত্রে এক কপি হচ্ছে রেঞ্জ ডিআইজি কে প্রেরণ করতে হয়, আর এক কপি হচ্ছে আপনার অতিরিক্ত আইজিপি কে প্রেরণ করতে হয়। এখন অতিরিক্ত আইজিপি, কোন অতিরিক্ত আইজিপি কে প্রেরণ করতে হয়? সিআইডি তে যে অতিরিক্ত আইজিপি থাকে তার কাছে প্রেরণ করতে হয়। এই ছিল আমাদের এজাহার। আর এজাহার সম্পর্কে আমাদের আর একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা এজাহার সম্পর্কে আর আছে, সেটা হচ্ছে এজাহারের ত্রুটি বিচ্যুতি। এজাহারের ত্রুটি বিচ্যুতি কোনটা? এজাহারের ত্রুটি বিচ্যুতি, আমি যে একটু আগে এজাহারের বৈশিষ্ট্য পড়াইলাম, যে দিন তারিখ উল্লেখ থাকতে হবে, সময় উল্লেখ থাকতে হবে। তারপরে আপনি যখন ত্রুটি বিচ্যুতি লিখবেন তখন শুধু লিখে দিবেন এইভাবে, যে দিন তারিখ উল্লেখ না থাকা, ঘটনার সময় ও তারিখ উল্লেখ না থাকা। তারপরে লিখবেন যে এজাহারে বাদী বা সংবাদদাতার স্বাক্ষর বা টিপসই না থাকা, ঠিক আছে, যে চোরাই মালের বিবরণ না থাকা, আনুমানিক মূল্য না থাকা, এগুলো হচ্ছে ত্রুটি বিচ্যুতি। ঠিক আছে, এগুলো হচ্ছে ত্রুটি বিচ্যুতি। তাহলে ত্রুটি বিচ্যুতি কোনগুলো? যে এজাহারের যে বৈশিষ্ট্য, তা যদি কোনো একটা না থাকে, সেই বৈশিষ্ট্য যদি কোনো একটা না থাকে, ওটাই হচ্ছে এজাহারের ত্রুটি বিচ্যুতি। তাহলে এই ছিল আমাদের এজাহার থেকে সাধারণত এইসব কোশ্চেন আসে। আচ্ছা, এবার আমরা একটু এজাহারের হচ্ছে এফআইআর এর আমরা একটু বিলম্ব অথবা অস্বীকৃতি আইনগত অপরাধ, এখান থেকে একটু পড়ি, সংক্ষেপে 1 মিনিটে বলি, শুনেন। যে কোনো সুস্থ সচেতন বিবেকবান বা ধর্তব্য অপরাধের শিকার অথবা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী কোনো ব্যক্তি থানায় হাজির হয়ে যদি কোনো অভিযোগ করে, যে ঘটনার সত্যতা যাচাই করা বা অন্য কোনো অজুহাতে এজাহার গ্রহণে যদি বিলম্ব করা আইনত অপরাধ। এমনকি গুরুতর আহত কোনো ব্যক্তির মেডিকেল সার্টিফিকেট প্রাপ্তির অজুহাতে মামলা রুজুতে বিলম্ব করা যাবে না। মানে বিষয় হয়েছে, থানায় যদি কেউ আইসা কোনো ধর্তব্য অপরাধের সংবাদ প্রদান করে, তারপরে যদি আমরা 9-6 দেখাই যে আমরা সত্যতা যাচাই করে নেই, তারপরে বিভিন্ন কারণ দেখাইয়ে বিলম্ব করি, অথবা এজাহার নিতে অস্বীকৃতি জানাই, অথবা এমন হইলো যে একজন ব্যক্তি গুরুতর আহত, যে কারণে আমরা বলতেছি যে আপনি মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসেন, তারপরে এজাহার দায়ের করবেন, এই রকম বিষয় যদি এরকম কোনো অজুহাতে বিলম্ব করা যাইবে না। বরং এক্ষেত্রে থানার কর্মকর্তা, যে অফিসার ইনচার্জে থাকবে, ভারপ্রাপ্ত কর্মকর্তা আহত ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ পূর্বক তার চিকিৎসা এবং সার্টিফিকেট সংগ্রহের ব্যবস্থা করবেন। এটা বলা হয়েছে পিআরবি 243 এবং পিআরবি 312 বিধিতে। তবে যদি এরূপ কোনো প্রকারই হয় যে মামলা নিতে অস্বীকৃতি জানায়, অথবা হচ্ছে ঘটনা সত্য হয় না, অনেক সময় যে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু যে কোনো কারণে মামলা রুজু হয় নাই, সেক্ষেত্রে যদি ওই ব্যক্তি হচ্ছে কোর্টের দ্বারস্থ হয়, সেক্ষেত্রে এফআইআর গ্রহণে যে বিলম্ব করলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার পেনাল কোডের 166 এবং 217 ধারার অপরাধ অপরাধ বলে গণ্য হবে। তাহলে এই যে এফআইআর গ্রহণ করতে যে বিলম্ব করছে, সেটা আপনার পেনাল কোডের 166 এবং 217 ধারার অপরাধ হবে। এটা মনে রাখেন শুধু, যে যে এফআইআর অথবা এজাহার যদি গ্রহণে বিলম্ব বা অস্বীকৃতি জানায়,
যে যুক্তিসঙ্গত কারণ থাকা সত্ত্বেও এজাহার গ্রহণে যদি সে বিলম্ব করে অথবা নিতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে 166 এবং 200, পেনাল কোডের 166 এবং 217 ধারার অপরাধ করিয়াছেন বলে গণ্য হবে। এতটুক মনে রাখেন। এতটুক নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলে। এবারে আমরা একটা কোশ্চেন করবো, যেটা হচ্ছে তল্লাশি। ঠিক আছে, প্রথম কোশ্চেন হচ্ছে তল্লাশি কি, কোন কোন ক্ষেত্রে তল্লাশি করা যায়, তল্লাশি খালে অবশ্য পালনীয় শর্ত সমূহ কি কি। দেখেন যে তল্লাশি কি। তল্লাশি হচ্ছে পরোয়ানা পরোয়ানা সহ, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 96, 98, 99 ক ও 100। ঠিক আছে, এই চারটে দ্বারা, 96, 98, 99 ক এবং 100 দ্বারা, এটাই হচ্ছে পরোয়ানা সহ। এটা হচ্ছে পরোয়ানা সহ মানে যদি আপনি এই দ্বারা অনুযায়ী যদি পরোয়ানা সহ তল্লাশি করেন, সেক্ষেত্রে কোন কোন দ্বারায় তল্লাশি করবেন, যে 96, 98 আর হচ্ছে 99 ক ও 100, তাহলে এটা বলছে পরোয়ানা সহ, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির এত দ্বারা বা পরোয়ানা ব্যতীত। তাহলে বিনা পরোয়ানায় কোথায় কোথায়, বিনা পরোয়ানা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 165 এবং 166 দ্বারা। বিনা পরোয়ানায় যেটা আমরা করি সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 165 এবং 166 দ্বারা। তাহলে সংজ্ঞাটা যদি ক্লিয়ার করে দেয় যে পরোয়ানা সহ অথবা পরোয়ানা ব্যতীত ফৌজদারি কার্যবিধির মোতাবেক কোন ক্ষমতাধর পুলিশ অফিসার ফৌজদারি মামলার ঘটনা সংশ্লিষ্ট আলামত। কোন ক্ষমতাবদ্ধর মানে বলতে বুঝে কি, কোনো আইও অথবা হচ্ছে যার উপরে ক্ষমতা আছে তল্লাশি করার মতো, তার কথা বলছেন। তাহলে আবারও যদি বলি যে পরোয়ানা সহ অথবা পরোয়ানা ব্যতীত, তাহলে পরোয়ানা সহ হচ্ছে 96, 98, 99 ক এবং 100। এবং পরোয়ানা ব্যতীত হচ্ছে 165 এবং 166 দ্বারা। যে পরোয়ানা ব্যতীত ফৌজদারি কার্যবিধি মোতাবেক কোনো ক্ষমতাধর পুলিশ অফিসার ফৌজদারি মামলার ঘটনা, কোনো ক্ষমতাধর পুলিশ অফিসার ফৌজদারি মামলার ঘটনা, কারণ আমরা তো দেওয়ানি মামলার দেখবো না, আমরা তো ফৌজদারি মামলাটাই দেখবো। তাহলে বলছে ক্ষমতাধর পুলিশ অফিসার ফৌজদারি মামলার ঘটনা সংশ্লিষ্ট আলামত, বস্তু সাক্ষ্য অথবা অপহৃত ব্যক্তি, যে আলামত, বস্তু সাক্ষ্য অথবা অপহৃত ব্যক্তি, দলিল বা মালামাল উদ্ধারের জন্য পরিচালিত কার্যক্রমকে তল্লাশি বলা হয়। যে তাহলে কি কি, যে ঘটনা সংশ্লিষ্ট আলামত, বস্তু সাক্ষ্য, অপহৃত ব্যক্তি এবং হচ্ছে দলিল ও মালামাল উদ্ধারের জন্য পরিচালিত কার্যক্রমকে তল্লাশি বলে ফৌজদারি কার্যবিধির 102, 103 দ্বারা। তাহলে তল্লাশির সংজ্ঞা প্রদান করা হয়, যখন তল্লাশির সংজ্ঞা লিখবেন, সংজ্ঞা লেখার ক্ষেত্রে নিচে লিখবেন ফৌজদারি কার্যবিধির 102 আর 103, মানে এই দুইটা দ্বারা মিলাইয়ে তল্লাশির সংজ্ঞা প্রদান করা হয়েছে 102 দ্বারা আর 103 দ্বারা। আর পিআরবি হচ্ছে 280, পিআরবি হচ্ছে 280। এবারে আমাদের কোশ্চেন হচ্ছে কোন কোন ক্ষেত্রে তল্লাশি করা যায়। তল্লাশি যে সকল, তাহলে কোন কোন ক্ষেত্রে করা যায় সেটা দেখবো। তল্লাশি নিম্নলিখিত ক্ষেত্রে করা যায়। এক নম্বর হচ্ছে ফৌজদারি কার্যবিধির 98 ধারা অনুসারে চোরাই মাল বা জাল দলিল উদ্ধারের জন্য তল্লাশি করা যায়। যে ফৌজদারি কার্যবিধির 98 ধারা অনুসারে চোরাই মাল বা জাল দলিল উদ্ধারের জন্য তল্লাশি করা যায়। তারপর 99, ফৌজদারি কার্যবিধির 99 ক ধারা অনুসারে যে কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করা হয়েছে। কিছু প্রকাশনা আছে যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ যে সকল স্থানে অশ্লীল বই পুস্তক পাওয়া যায়, অশ্লীল মানে খারাপ বই পুস্তক পাওয়া যায়, সেই সকল স্থানে তল্লাশি পরিচালনা করা যায়। এটা বলছে 99 ক, এটা বলছে ফৌজদারি কার্যবিধির 99 ক। এবার 100 ধারা অনুসারে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করা যায়। যদি বেআইনিভাবে কোনো ব্যক্তিকে আটক করা হয় বা অপহৃত করা হয়, সেক্ষেত্রে 100 ধারা মোতাবেক বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করা যায়। এরপরে 165, ফৌজদারি কার্যবিধি 165 ও 166 ধারা অনুসারে মামলার ঘটনার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু, দ্রব্য বা আলামত উদ্ধারের জন্য থানার অফিসার ইনচার্জ বা মামলা তদন্তকারী অফিসার তল্লাশি করতে পারেন। ঠিক আছে, বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন থানার অফিসার ইনচার্জ বা মামলা তদন্তকারী কর্মকর্তা। আচ্ছা, এবার বলছে ফৌজদারি কার্যবিধির 47 ধারা অনুসারে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য তল্লাশি করা যায়। ফৌজদারি কার্যবিধির 47 ধারা অনুসারে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য তল্লাশি করা যায়, মানে ফৌজদারি কার্যবিধির 47 ধারা আছে কি, যদি কোনো গড়ে প্রবেশ করে, যে কোনো বদ্ধ গড়ে যদি প্রবেশ করে আসামি, সেক্ষেত্রে তাকে খুঁজে বের করার জন্য তল্লাশি করা যায়। এবারে 153 ধারা, ফৌজদারি কার্যবিধির 153 ধারা অনুসারে মিথ্যা ওজনের যদি বাটখারা এমন হয় যে অমুক দোকানে একটা মিথ্যা ওজনে কম দেয় বা বাটখারা, সেক্ষেত্রে তল্লাশি করা যায় 153 ধারা অনুসারে। এবার আমরা তল্লাশি কালে কি কি শর্ত পালনীয়
তল্লাশিকালে কি কি শর্ত পালনীয় এটা আপনারা জানেন, তারপর আমি সংক্ষেপে বলে যাই। তল্লাশির তিনটা পার্ট আছে, একটা হচ্ছে তল্লাশির পূর্বে, মানে বা আগে, আর একটা হচ্ছে তল্লাশির সময়, আর একটা হচ্ছে তল্লাশির পরে। তা তল্লাশির পূর্বে কি কি করতে হবে শুনেন। তল্লাশি পরোয়ানা সহ এবং অভিযান পরিচালনাকারী পুলিশ পোশাক পরিহিত অবস্থায় তল্লাশি স্থানে উপস্থিত থাকবে। যে তল্লাশি যে করবে সেটা বলছে কি, তল্লাশি পরোয়ানা সহ এবং অভিযানকারী পুলিশ পরিচালনাকারী পুলিশ পোশাক পরিহিত অবস্থায় তল্লাশি স্থানে উপস্থিত থাকবে। এটা পিআরবি 951 বিধিতে বলা হয়েছে। তারপর পিআরবি 145 বিধি মোতাবেক তল্লাশি স্থান ঘিরে রাখতে হবে। যে স্থান তল্লাশি করা হবে সেই স্থান ঘিরে রাখতে হবে, এটা বলা হয়েছে পিআরবি 145-এ। তারপর আশেপাশের যে গণ্যমান্য দুই তিনজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করতে হবে, এটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি 103-এর এক উপধারায়। ফৌজদারি কার্যবিধি 103-এর এক উপধারায় যে আশেপাশের দুইজন কমপক্ষে দুই তিনজন যে গণ্যমান্য সাক্ষীকে রাখতে হবে। তারপর তল্লাশির কারণ সাক্ষীদেরকে জানাতে হবে। যারা সাক্ষী আছে তাদেরকে তল্লাশির কারণ জানাতে হবে। তারপর পুলিশ সাক্ষীদের দেহ তল্লাশি করে নিবেন এবং সাক্ষীদের দিয়ে পুলিশের দেহ তল্লাশি করাবেন। মানে যারা সাক্ষী আছে তাদের দেহ তল্লাশি করে নেবেন পুলিশ, এবং তাদের তাদের দ্বারা পুলিশের শরীরও তল্লাশি করে করাই নেবেন। এটা পিআরবি 280-র গ বিধিতে বলা আছে, 280-র গোড়ার গ বিধিতে বলা আছে। তাহলে এই ছিল তল্লাশির আগে শর্ত সমূহ। এবার তল্লাশির সময় দেখেন, তল্লাশির সময় পালনীয় শর্ত সমূহ। তল্লাশির সময় পালনের পর 1 নম্বর হচ্ছে গৃহকর্তা বা সাক্ষীদের উপস্থিতিতে সন্দেহজনক প্রত্যেকটি জায়গায় তন্ন তন্ন করে তল্লাশি করতে হবে। তারপর হচ্ছে খেয়াল রাখতে হবে যেন বাহির থেকে কোনো লোক ভিতরে প্রবেশ করতে না পারে, কিংবা ভিতর থেকে কোনো লোক বাহিরে প্রবেশ করতে না পারে। এটা পিআরবি 280-তে বলা হয়েছে, 280 বিধি। তারপর 2 নম্বর বলছে তল্লাশির সময় বাদী বা সংবাদদাতাকে সঙ্গে রাখা যাবে না। যে ব্যক্তি সংবাদ দিছে অথবা মামলার বাদী তাকে তল্লাশির সময় সঙ্গে রাখা যাবে না, কোনো ক্রমেই সঙ্গে রাখা যাবে না। তারপর তল্লাশি পরোয়ানায় যে স্থানের নাম উল্লেখ আছে শুধু সেই স্থানেই তল্লাশি করতে হবে। মনে করেন তল্লাশি পরোয়ানায় যদি কোনো স্থানের নাম উল্লেখ থাকে সেই স্থানেই তল্লাশি করতে হবে। আর হচ্ছে তল্লাশি পরোয়ানায় আহ এ- এই এই গেল। এরপর বলছে এটা ফৌজদারি কার্যবিধির 97 ধারা এবং পিআরবি 280 এবং 280 এরপর বলছে সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি করতে হবে। মহিলা হলে ফৌজদারি কার্যবিধির 52 ধারা মোতাবেক, মানে মহিলা পুলিশ অথবা ভদ্র মহিলা দ্বারা তল্লাশি করতে হবে। এটা ফৌজদারি কার্যবিধির 52 ধারা। আর পিআরবি 260 বিধি মোতাবেক তল্লাশির সময় কাউকে অযথা হয়রানি করা যাবে না, পিআরবি 260 বিধি মোতাবেক। এই গেল তল্লাশির সময়। এবার আমরা দেখবো তল্লাশির পরে করণীয়। পরোয়ানামূলে উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা প্রস্তুত করে হেফাজতে নিতে হবে। কোনো মালামাল পাওয়া না গেলে ব্ল্যাঙ্ক সিজার লিস্ট তৈরি করে করতে হবে এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। মানে যদি কোনো তল্লাশি করে যদি কোনো মালামাল পাওয়া যায় সেক্ষেত্রে সেটা জব্দ তালিকা করতে হবে, জব্দ তালিকা করে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। আর যদি কোনো প্রকার মালামাল না পাওয়া যায় সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক একটা সিজার লিস্ট করতে হবে, জব্দ তালিকা করতে হবে। সেই জব্দ তালিকা কইরা সেখানে পাওয়া যায় না মর্মে লিখে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। এটা ফৌজদারি কার্যবিধির 103-এর 2 উপধারায় বলা হয়েছে, পিআরবি 280 বিধিতে বলা হয়েছে। এরপরে হচ্ছে 280-র ইও বিধিতে বলা হয়েছে যে মোতাবেক মালামালের গায়ে লেবেল লাগাতে হবে। গৃহ মালিককে জব্দ তালিকার কপি দিতে হবে। যে মালামাল পাইবো সেই মালামালের গায়ে লেবেল লাগাতে হবে এবং গৃহের যে মালিক তাকে জব্দ তালিকার একটা কপি প্রদান করতে হবে। এটা বলা হয়েছে 2 নম্বর। এটা কিন্তু তল্লাশির পরে কি করণীয় সেটা পড়তেছি। তারপর হচ্ছে জিম্মায় প্রদানযোগ্য মালামাল, যেগুলো জিম্মায় দেওয়া যায় সেগুলো জিম্মায় প্রদান করা যাবে, তবে জিম্মানামা কোর্টে প্রেরণ করতে হবে। আপনি যদি কোনো মালামাল কারো জিম্মায় দিয়ে আসেন সেক্ষেত্রে সেই জিম্মানামাটা অবশ্যই কোর্টে প্রেরণ করতে হবে, ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। তারপর বলছে ফৌজদারি কার্যবিধির 154, 155 এবং পুলিশ আইনের 44 ধারা অনুযায়ী তল্লাশির ফলাফল জিডিতে নোট করতে হবে। এটা পিআরবি 377। তল্লাশিতে আপনি কি পাইছেন না পাইছেন সমস্ত বিষয় জিডিতে এন্ট্রি দিতে হবে, এটা বলা হয়েছে 377 বিধি পিআরবি। আর জব্দকৃত মালামাল ও জব্দ তালিকার মূল কপি প্রতিবেদন আকারে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে। এই যে জব্দ তালিকার মালামাল এবং হচ্ছে জব্দ তালিকার মূল কপি, এইটা কি করতে হবে, মালামাল জব্দ তালিকায় যে মালামাল আছে এবং মূল কপি প্রতিবেদন আকারে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে। এটা পুলিশ আইনের 24 ধারা এবং পিআরবি 213-তে বলা আছে, পুলিশ আইনের 24 এবং পিআরবি 213। এখন নিচে যাই লিখে দিলেন ফৌজদারি কার্যবিধির 102, 103, 165, 166 এবং পিআরবি 280 বিধি। এই ছিল আমাদের তল্লাশি। তল্লাশি নিয়ে আর কোনো কোশ্চেন নাই, এটাই শেষ।